গল্পের নাম ইচ্ছে দুপুর। খাদিজা আরুষি আরও পর্ব ১। মেডিকেলে চান্স পাওয়ার পর সাধারণত সবার বাড়িতেই মেয়েকে নিয়ে মাতামাতি লেগে থাকে, কিন্তু আমার বেলায় হলো তার উল্টো। মেডিকেলে চান্স পেয়েছি শুনে বাবা তড়িঘড়ি কোনো এক মাস্টার মশাইয়ের সঙ্গে আমার বিয়ের দিন তারিখ পাকা করে ফেললেন। যেখানে সবার আমাকে নিয়ে মেতে থাকার কথা, সেখানে সবাই আমার বিয়ে নিয়ে মেতে উঠল। আমি ইচ্ছে বিলাসী রহমান, পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষের একজন, যার এত বছর কষ্ট করে পড়ার মূল্য তার পরিবার দিল না। ছোট থেকে খুলনায় বড় হয়েছি, দরকার ছাড়া বাড়ির বাইরে অবধি পা রাখিনি, আসলে অনুমতি পাইনি। আর আমি তো বাবা মায়ের বাধ্য মেয়ে, তাই তাদের অমতে কখনো কিছু করিনি। তবে আমার উপর এবার তাদের করা অন্যায়টা মেনে নিতে পারলাম না, তাই ভেবে নিলাম পালাবো। যেই ভাবা সেই কাজ। মাঝরাতে ব্যাগপত্র নিয়ে যেই পালাবো, ঠিক সে সময় বাবার কাছে ধরা খেয়ে গেলাম। বাবা সে রাতে আমার বিয়ে দিয়ে দিলেন। আকত যাকে বলে আর কি, আমাকে কাজী এসে কবুল পড়িয়ে গেল, তারপর বরের বাড়িতে চলে গেল। রাগে শোকে আমি তখন পাগল প্রায়। কিসের বা ডাক্তারি পড়া, কিসের শহরে যাওয়া। আমি তখন এই শোকে মরছি যে আমাকে সবাই ডাক্তার ইচ্ছে বিলাসী না ডেকে মাস্টারের বউ ডাকবে। আমার এই অতি শোকের মাঝে বাবা বললেন, এখন থেকে তুমি ইচ্ছে বিলাসী রহমান নয়, ইচ্ছে বিলাসী মাহবুব লিখবে। আমি তখন নাক টেনে টেনে কাঁদছি, বাবার কথায় মাথা দুলালাম মাত্র। তারপর সোফা থেকে উঠে নিজের ঘরে চলে এলাম। ভেবে অবাক হচ্ছি, আমার জীবনটা হঠাৎ এমন বদলে গেল কী করে। যেখানে আমার এখন মেডিকেলে ভর্তি, হোস্টেলে রুম থেকে ঠিক করা, এসবে ব্যস্ত থাকার কথা, সেখানে আমি এখন কারো বিবাহিতা স্ত্রী। তার উপর আমার এমন চাঁদ কপাল যে নিজের বরকে দেখা তো দূরের কথা, তার নামটা অবধি জানি না। অথচ তার নামের একটা অংশ এখন থেকে আমায় বয়ে বেড়াতে হবে। সত্যি জীবনটাকে বড্ড বেশি অদ্ভুত লাগতে লাগলো। সেদিনের পর বাড়ির কারোর সঙ্গে ঠিকমতো কথা বলিনি। ছোট ভাই তুর্য কয়েকবার এসে কথা বলতে চেয়েছিল, আমি তার কথায় সায় দিচ্ছি না দেখে মুখ গোমড়া করে চলে গেল। আসলে বেচারার দোষ নেই, তবে মন খারাপ থাকলে সবাইকেই অসহ্য লাগে, তা সে দোষী হোক বা না হোক। এভাবে কেটে গেল 7টা দিন। এই 7 দিনে কারোর সঙ্গে কথা না বললেও নিজের কাগজপত্র ঠিক গুছিয়ে নিয়েছিলাম। সকাল 10টার বাসে বাবার সঙ্গে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। ভেবে অবাক হচ্ছিলাম যে আমার নামমাত্র বর এখন পর্যন্ত আমায় দেখতে আসেনি কেন। তাকেও কি আমার মতো জোর করে বিয়ে করানো হয়েছে? আবার মনে হলো, আচ্ছা বর বেটা কি টেকো বুড়িওয়ালা মাস্টার মশাই, নতুবা নিজের বিয়ে করা বউয়ের সামনে আসবে না কেন? নানা রকম অনিশ্চয়তার মধ্য দিয়ে অবশেষে আমার মেডিকেল ভর্তি কার্য সম্পাদন হলো। হোস্টেলে একটা সিঙ্গেল রুমও পেয়ে গেলাম। ভাবতেও অবাক লাগছিল যে প্রথম বর্ষের হয়েও আমি হোস্টেলে সিঙ্গেল রুম পেলাম কী করে। কৌতূহল ধরে রাখতে না পেরে বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা, সাধারণত প্রথম বর্ষের স্টুডেন্টরা হোস্টেলে রুম পেতে অনেক ঝামেলা পোহাতে হয়, তাহলে আমাকে এত সহজেই একটা গোটা সিঙ্গেল রুম দিয়ে দিল কী করে? তোমার কাছে অদ্ভুত লাগছে না ব্যাপারটা? বাবা মুচকি হেসে আমার মাথায় হাত বুলিয়ে বলল, অবাক হবার কিছুই নেই ইচ্ছে। তোর শ্বশুরের বন্ধু, তোর মেডিকেল কলেজের উপর মহলে দায়িত্ব আছেন, উনি কথা বলেন তোকে রুমটা পাইয়ে দিয়েছেন। তাছাড়া তোর ভর্তি থাকা খাওয়া সব খরচ তো জামাই বাবাই দিচ্ছে। তখন আমার ভেতর ভেতর বড্ড রাগ হতে লাগলো। যে মানুষটাকে চিনি না জানি না, কেবল একটা শব্দের জোরে তার এবং তার পরিবারের সবার থেকে সুবিধা গ্রহণ করতে হবে আমায়। আমি মুখ বেঁকিয়ে বললাম, জামাই বাবা হু। রাগে গা পিত্তি জ্বলে যায়। এত আধিক্যতা কোথা থেকে আসে বুঝি না বাবা। ভেবেছিলাম বাবা আমার বিড়বিড় করে বলা কথাগুলো শোনেননি, কিন্তু বাবা ঠিকই শুনলেন। শুনেই হুংকার দিয়ে বলে উঠলেন, জামাই আমার সোনার টুকরা ছেলে, তাকে নিয়ে যা তা বললে আমি ভুলে যাব তুই আমার মেয়ে। তোর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতেও সময় নেব না। তোর এখন জামাই বাবার কাছে যাওয়া ছাড়া কোনো পথ থাকবে না। আমি কেবল মাথা নিচু করে বাবার কথাগুলো গলা
করলাম। সত্যি বলতে তখন বাবার জামাইকে সামনে পেলে আমি নিশ্চিত তাকে গরম তেজে ভাজতাম। আরে যার নামটা অবধি জানি না তার সম্পর্কে এত সুনাম কার সহ্য হয়? তার উপর আমার বাবাকে সে কিনে নিয়েছে। আমার বাবা তার আদরের ইচ্ছেবিলাসীর বক্সে, তাও কি না ওই বজ্জাত মাস্টারের জন্য বাবা যায়। কিছুক্ষণ পর বাবা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, ইচ্ছে মা, সংসার জীবন ছেলে খেলা নয়। এই জীবনে অনেক দায়িত্ব। ছেলেটা অপটের সব দায়িত্ব পালন করছে, তার মানে এই না যে তুই তাকে অবহেলা করবি, তাই তুই তাকে ভালো না। আমি সংসার জীবনে মার প্যাচ বুঝি না বাবা, কি করে বুঝবো? তোমার তো সারা জীবন আমার জীবনটাকে বইখাতা আর বাসার চার দেয়ালের মাঝেই সীমাবদ্ধ রেখেছো। তবে এখন কোনো চাইছো হঠাৎ করে আমি বড় হয়ে যাই? সব ধরনের দায়িত্ব বুঝে নেই। বড় হওয়া এত সোজা? এত সহজে কি বাচ্চা স্বভাবের ইচ্ছে বিলাসী চাইলেও বড় হতে পারে? দায়িত্বের বোঝা সামলাতে পারবে? মেয়ে হয়ে জন্মালে দায়িত্ব কখনো না কখনো তো নিতেই হবে মা। সে কখনো না কখনো। আর যাই হোক, এখন না, এত পরে মেডিকেল চান্স পেলাম আর তুমি আমাকে সেই প্রাপ্তিটার আনন্দ ভোগ করতে দিলে না। মানিয়ে নিতে বিয়ে দেওয়ার আগে তোমার ভাবা উচিত ছিল আমার আদৌ মানিয়ে নেওয়ার বয়স হয়েছে কিনা। তখন যখন ভাবনি, তাহলে এখন আর ভাবতে এসো না। আমার জীবন আমি যা বুঝবো তাই হবে। তাছাড়া আমি এখন বিবাহিত, আমাকে কিছু বলার অধিকার এখন তোমাদের বাড়ির কারো নেই। কথাটা বলেই হনহন করে হাঁটতে হাঁটতে হোস্টেলের ভেতর চলে গেল। আমার ঘরটা 3 তলায়। দোতলার সিঁড়ি ঘরে দাঁড়িয়ে আড়াল থেকে দেখলাম বাবা এখনো ঠায় দাঁড়িয়ে আছেন। বাবার সঙ্গে আমি কখনো জোর গলায় কথা অবধি বলিনি। সেখানে আজ আমি বাবাকে কত কথা শোনালাম। আসলে এই সম্পর্কগুলোর রং পাল্টায়, তার সঙ্গে সঙ্গে আমি সস্ততাও একসময় পরিবর্তিত হই। যেমন আমি নিজেকে আজ নতুন করে আবিষ্কার করলাম। হোস্টেলে আমার দিনগুলা বেশ কষ্টে কাটতে লাগলো। কাটবে নাই বা কেন? আমি তো রান্নারটাও জানি না, কিনে খাওয়ার সামর্থ্য আমার নেই। আমার বরের আছে কিনা জানি না, তবে অহেতুক অর্থ ব্যয় করা আমার পছন্দ না। তাই এক সিনিয়র আপুর কাছে টুকটাক রান্না শিখতে লাগলাম। মিতালি আপু ছিল বড্ড রাগী। রান্না শিখতে গিয়ে 2-1টা থাপ্পড়ও খেয়েছি। যে আমি বাস্তবতা থেকে কয়েক ক্রোশ দূরে ছিলাম, সেই আমাকে গোটা 15-20 দিনের মাঝে কত বাস্তবতার সম্মুখীন হলো। হোস্টেলে সেটেল হবার 25 দিনের মাথায় ক্লাস শুরু হলো। প্রথম দিন ক্লাসে গিয়ে আমি রীতিমতো ধাক্কা খেলাম। এত সব ঢেকো বুড়িওয়ালা স্যারদের মাঝে 2জন জুনিয়র স্যাররা দুজনেই এখানেই চাকরি পেয়েছে। ওনাদের দেখে আমি হাওয়ায় ভাসতে লাগলাম। স্বপ্ন দেখতে লাগলাম যে আমিও একসময় মেডিকেল কলেজে স্টপ করব। তারপর আমিও আমার স্যারদের কলিগ হয়ে স্টুডেন্টদের পড়াবো। কথাগুলো ভাবছিলাম, হঠাৎ কারোর ডাকে ঘোর কাটলো আমার। সামনে তাকিয়ে দেখি রুদ্র স্যার আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছেন। কি বলবো, খুঁজে না পেয়ে স্যারের মুখের দিকে তাকিয়ে একটা শুকনো হাসি দিলাম। স্যার কি বুঝলো কে জানে, আমাকে ধমকে উঠে বললেন, এই মেয়ে, আমাকে কি জোকার মনে হয় তোমার? চলবে।